আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা মহানগরের অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শের একজন সৈনিক, সাবেক কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানার অধীন যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কদমতলী থানা বিএনপির সদস্য সচিব প্রার্থী, একজন দৃঢ়মৃত রাজপথের লড়াকু একজন সৈনিক জনাব তরিকুল ইসলাম পলাশ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রস্তুতি যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে 2 নম্বর কল করে আমরা আজকের যিনি একজন দৃঢ়মৃত রয়েছেন শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে রাজপথে রাজনীতি করতে গিয়ে, লড়াই সংগ্রামে থাকতে গিয়ে প্রায় 54টি মামলায় যিনি স্বৈরাচার দ্বারা মামলাভুক্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন যিনি কারাবরণ করেছেন, সেই রাজপথের লড়াকু একজন নেতৃত্ব জনাব তরিকুল ইসলাম পলাশ থেকে আমরা বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক আপনার আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব তরিকুল ইসলাম পলাশ, আপনি দর্শক শ্রোতাদের কাছে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি রাজপথে আছেন। সেই পুরান ঢাকার একটি এলাকা, অবিভক্ত ডেমরার এলাকায় আপনি রাজপথে রাজনীতি করেছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা প্রেরণার ভিত্তিতে অন্য দলের বাইরে জাতীয়তাবাদী আদর্শে কেন আপনি আসলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পদ্মা টিভির সাংবাদিক ভাই জিয়া আব্দুল্লাহ সাহেব এবং দেশ বিদেশে অবস্থানরত এবং বাংলাদেশের সকল জাতীয়তাবাদী দলের ভাই বোন এবং শুভকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত বাংলাদেশের স্বাধীনতার পরপরই আমরা যখন দেখতে পাই যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই নন্দিত নেতার কারণেই আমি বিএনপিতে এসেছি এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রদল থেকে শুরু করে আমি একজন তৃণমূল কর্মী হিসেবে আজও বিএনপিতে কাজ করে যাচ্ছি। আমার সামনে বিএনপিতে অনেকেই কাজ করেছে, আবার দুঃসময় দল থেকে চলেও গিয়েছে, কিন্তু আমরা এই দলটিকে ছেড়ে যেতে পারিনি। কারণ এই দলটি হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসা, আমাদের যৌবনের প্রথম ভালোবাসাই হচ্ছে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং অদ্যাবধি পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়েই কাজ করে যাচ্ছি। জি, আপনি যেটি বলছিলেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের ইতিহাস নির্মাণে দুজন ব্যক্তির নাম অনস্বীকার্য, আলোচিত, সমালোচিত। একজন হচ্ছেন একদলীয় নেতৃত্বের প্রবর্তক, একদলীয় নেতৃত্বের বা রাজনীতির প্রবর্তক, আরেকজন হচ্ছে বহুদলীয় নেতৃত্বের বা বহুদলীয় রাজনীতির প্রবর্তক। একদলীয় রাজনীতির প্রবর্তক যিনি, তিনি 7 মার্চের ভাষণ একটা প্রেক্ষাপট তৈরি করে একেবারে 25 মার্চ পর্যন্ত টেনে আনলেন, ঠিক সময়ে তিনি গা ঢাকা দিলেন। আরেকজন ব্যক্তি, তিনি ওই অবস্থায় বিপদমুখ একটি জাতিকে রক্ষা করার জন্য উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রাজপথে আসলেন। আপনার বিশ্লেষণে এই ঐতিহাসিক দুই নেতার ব্যাপারে আপনার অভিব্যক্তি? আমার সাথে অনেকে হয়তো দ্বিমত পোষণ করবে। আসলে আজ কথা হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আর শেখ মুজিবুর রহমান সাহেব উনি ভাষণে খুব গরম থাকতেন, কিন্তু মাঠে ময়দানে ছিলেন নরম। এদেশে মহান মুক্তিযুদ্ধের সময় যখন মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবে বুঝতে পারতেছিল না, ঠিক তখনই একজন সাধারণ মেজর হয়ে এই জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এক সাবেক মেজর, যার রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু এই দেশের মানুষের প্রয়োজনে তার জীবন বাজি রেখে সে সশরীরে যুদ্ধ করে জেট ফোর্স তৈরি করেছেন এবং মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষের হৃদয় জয় করেছিলেন। যার এই মুক্তিযুদ্ধে অবদান থাকার কথা ছিল সবচেয়ে বেশি, সেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষে অনেকে মহান নেতা বলে, কিন্তু আমি মনে করি সে মহান নেতা নয়। কারণ সে হচ্ছে ভারতের এজেন্ট এবং ভারতের দিক নির্দেশনায় সে এই পাকিস্তান থেকে আমাদেরকে ভাগ করে দিয়েছিল। সে কারণে শেখ মুজিবুর রহমান সাহেব ইচ্ছে করে সেদিন 7 মার্চের ভাষণের পরেও
পাকিস্তানের সাথে অন্তত 3 বার বৈঠক করেছে আপোষ করার জন্য। তা আমি বলতেই পারি সে আসলে স্বাধীনতা চাননি। স্বাধীনতা চেয়েছিলেন আমার নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রকৃত দেশপ্রেমিক নেতা ছিলেন। আর যারা ভারত প্রেমিক ছিলেন, এদেশে কিন্তু মুক্তিযুদ্ধ দুই ধরনের, একটা হচ্ছে বাংলাদেশের থেকে যুদ্ধ করেছে, আরেক ধরনের মুক্তিযুদ্ধ ছিল তারা ইন্ডিয়ার মৌজ মাস্তিতে জীবন কাটিয়েছে। মুক্তিযুদ্ধে একটি ইট মারার মতো কাজও তারা করেনি, যদিও তারা স্বীকৃত বা গেজেটভুক্ত এখন মুক্তিযোদ্ধা হিসেবে অনেকেই আছে। আপনার কথা রায়, তারা মুক্তিযুদ্ধ না করে ও যুদ্ধের পরপর যেহেতু আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছিল ভারতের কিছু রয়্যাল এজেন্টরা, যার কারণে আমাদের যে মহান নেতা ছিলেন, আমাদের যে সেক্টরের সকল সেক্টরের প্রধান ছিলেন যে ওসমানী সাহেব, উনাকে কিন্তু মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে রাখা হয় নাই। চূড়ান্ত সময়েতে নাই, জেনারেল অরোরা আছেন বা জেনারেল নিয়াজি আছেন, তারা ছিলেন। কিন্তু যে প্রধান, যে বাংলাদেশের সকল সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, সে জিএম কাদের সাহেব, ওসমানী সাহেবকে রাখা হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিহাসে এই দুঃখজনক ঘটনাটি বহু বছর পর্যন্ত জাতি মনে রাখবে। জি, আপনি যেটি বলছিলেন জনাব শেখ মুজিবুর রহমান তিনি ভারতের এজেন্ট হিসেবে যে কথাটি বলেছেন, সেই জন্যই কি তিনি বাঙালি জাতীয়তাবাদ প্রবর্তন করেন কিনা? যখন বাঙালি জাতীয়তাবাদ জয় এপার ওপার বাংলা, জয় আসাম ত্রিপুরা মিজোরাম বাংলা, তাই তিনি বাঙালি জাতীয়তাবাদ করেছেন। এবং তাদের যে স্লোগানটি বাংলা বলছেন কিন্তু বাংলাদেশ তারা বলছেন না। যদি তিনি সার্বভৌমত্ব মানতেন, যদি তিনি সার্বভৌমত্বকে স্বাগত জানাতেন, তাহলে তো জয় বাংলা স্লোগানটিকে তারা জয় বাংলাদেশ করতেন। সেক্ষেত্রে জয় বাংলা স্লোগান দিয়া বাঙালি জাতীয়তাবাদ প্রবর্তন করা, একেবারে কাঁটাতারহীন সার্বভৌমত্বহীন জাতীয়তাবাদ প্রবর্তন করা, এটি তার রাজনীতির অন্যতম প্রধান পরিচয় কিনা? এটাই স্বীকৃত দলিল কিনা? আসলে রাজনীতিতে সবসময় বক্তব্যে কোনো দলিল প্রমাণিত হয় না। আমি মনে করি ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধই চান নাই। তিনি চেয়েছেন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। যখন এদেশের মানুষ পাকিস্তানিদের দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত হচ্ছে, তখন আস্তে আস্তে এদেশের স্বাধীনতা আন্দোলন দানা বাঁধছে। আর প্রথম যখন স্বাধীনতা আন্দোলনে দানা বাঁধে, এই প্রথম নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশ সহ আসাম, মিজোরাম, ত্রিপুরা সহ আমাদের বাংলাদেশে দাবি করতেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, যেহেতু মুক্তিযুদ্ধটা ভারত ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে মাওলানা আব্দুল হামিদ সাহেবকে মাইনাস করে দিয়েছে। ওখানে তাদেরই এজেন্ট, তাদেরই সাজানো পাতানো এই যুদ্ধে শেখ মুজিবকেই তারা নায়ক বানিয়েছিলেন। এ কারণেই এদেশের স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এবং মুক্তিযুদ্ধের পরপরই দেখবেন আপনারা প্রতিনিয়ত রক্ষী বাহিনী দ্বারা নির্যাতিত, নিপীড়িত হতো। এবং আমার জানা মতে মিনিমাম 30,000 ফ্রিডম ফাইটারকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা হতে হয়েছে। আমাদের আরেকজন মহান নেতা মুক্তিযুদ্ধের, যিনি সিরাজ শিকদার, তাকে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় আর সিরাজ শিকদার, কোথায় আর সিরাজ শিকদার। এ থেকে প্রমাণিত হয় মূলত তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু আমাদের দেশের মানুষ তা করতে দেয়নি। জনাব শেখ মুজিবুর রহমান ৭২-এ 10 জানুয়ারি আসার পরে, যাকে সবাই মোটামুটি গ্রহণ করলো এবং তাকে রাষ্ট্রপ্রধান করা বা প্রধানমন্ত্রী করা, যেটাতেই তিনি রাজি, সবাই তাতে রাজি ছিল। এমন অবস্থায় তার হাতে দেশ ছেড়ে দেওয়ার পরে তিনি পরিবার ছাড়া কারোর প্রতি কোনো ভালোবাসা অনুযোগ না রাখার কারণে তার পরিবারকে যখন সপরিবার হত্যা করা হলো, তখন পরিবারের লোক ছাড়া কেউ তার জানাজায় আসলো না। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিলেন, যার কারণে ৭৫-এর ৭ নভেম্বর তাকে দেশবাসী রাষ্ট্রনায়কত্ব দিলেন এবং তিনি দেশের মানুষকে আপন করে নিলেন, পরিবারের বাইরে নিজেকে নিয়ে গেলেন। তাই তার হত্যার পরে সাধারণ জনগণ থেকে শুরু করে পুরো দেশবাসী তার জন্য ক্রন্দন করলো, তার জন্য কষ্ট পেল। এক্ষেত্রে পরিবার তান্ত্রিক নেতা একজন আর দেশপ্রেমিক নেতা একজন, এক্ষেত্রে একজন কৃত্রিম দেশপ্রেমিক নেতৃত্ব একজন আর অরিজিনাল নেতৃত্ব একজন, এটি আসলে প্রতিবাদ হয় কিনা? আপনারা একটু খেয়াল করবেন, আমি খুব বড় মানুষ নই, ছোট মানুষ হিসেবে আমার অ্যানালাইসিসটা একটু ভিন্ন হতে পারে বা আরেকজনের সাথে ভিন্ন মত থাকতেই পারে। আপনি খেয়াল করবেন
শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতার মসনদ দখল করলো, করার সাথে সাথে পুরো পরিবার দিয়ে বাংলাদেশটাকে গ্রাস করলো, যার পরিণতিতে তিনি বাকশাল প্রতিষ্ঠিত করলো। বাকশাল প্রতিষ্ঠিত করে তিনি বাংলাদেশে বেশি দিন স্থায়ী হতে পারেনি। আপনি বিপরীত দিকে দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যিনি মাত্র 3.5 বছর এই দেশকে নেতৃত্ব দিয়েছেন, অথচ লক্ষ লক্ষ মানুষের হৃদয় তিনি জয় করেছেন। কারণ ততদিনে এদেশের মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশ ঔদ স্বাধীনতা লাভ করেনি। পিন্ডির হাত থেকে মাত্র আমরা স্বাধীনতা লাভ করেছি, অথচ আমাদেরকে দিল্লির গোলামি বানিয়ে দিতে চাচ্ছে, যেটা এদেশের মানুষ কখনোই মেনে নিতে পারেনি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। সেই ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা লাভ করলাম, আমরা যে কথা বলার অধিকার লাভ করলাম, সবকিছুই দেখবেন আপনি খেয়াল করে যে শেখ মুজিবুর রহমান ভুলণ্ঠিত করে দিল। আর জিয়াউর রহমান সবগুলো পুনরুজ্জীবিত করেছে। এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে, মানুষের জন্য বিশাল বিশাল কার্যক্রম করেছে। তার খাল খনন মানুষের এত কাজে লাগেছে যে এত জনপ্রিয়তা পেয়েছিল যে একটা শিশু, আমাদের একটি স্লোগান ছিল, যে শিশুটি মায়ের কোলে সেও একবার জিয়া বলে। আপনি কিন্তু বিপরীত দিকে দেখতে পাবেন শেখ মুজিবুর বাকশাল কায়েম করার পর বাংলাদেশের মানুষ আর কখনোই আওয়ামী লীগকে মেনে নিতে পারেনি, যার কারণে 21 বছর লাগছে আওয়ামী লীগের কামব্যাক করতে। হ্যাঁ, কিন্তু জিয়াউর রহমান যখন 30 মে হত্যা হওয়ার পরে বা শহীদ হওয়ার পরে, 30 মে হত্যা হওয়ার পর শহীদ হলেন, আমাদের দেশে প্রায় 7 দিন পর্যন্ত এই দেশের মানুষ শোকাহতভাবে ছিল। তুরস্কের আঙ্কারা শহরে 40 দিন পর্যন্ত শোক পালন করেছে এবং সেখানে রাস্তা পর্যন্ত নামকরণ করা হয়েছে জিয়া সড়ক নামে। জিয়াউর রহমানের এই মহান ব্যক্তিত্বের কারণেই তুরস্ক সহ আপনি খেয়াল করবেন সৌদি আরবেও কিন্তু জিয়াউর রহমানকে খুব স্মরণ করে, যার কারণে তার নামের হজ করতে গেলেই জিয়া গাছ নামে কিছু গাছ আছে, সেই গাছগুলি মানুষ দেখলেই বলে যে এটা জিয়াউর রহমানের ঘোড়া গাছ। জিয়াউর রহমান বাংলাদেশ থেকে এই গাছগুলি নিয়ে বাঙালিদের কাছে নিম গাছ আর এরাবিয়ানদের কাছে জিয়া গাছ। তাহলে দেখেন আপনি বিপরীত দিক, জিয়াউর রহমান সবসময় উদার ছিলেন এবং এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য জিয়াউর রহমানের অবদান ছিল। বাকশাল কায়েমের পর কিন্তু আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ ছিল না। তাহলে আওয়ামী লীগটা আসলো কোত্থেকে? পুনরায় যখন আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়েছে, জিয়াউর রহমানের উদারতাকে কাজে লাগিয়ে কিনা, উদারতার সুযোগে তারা এখানে পুশব্যাক করলো কিনা, এই ব্যাপারে আপনার সাথে একমত। জিয়াউর রহমানের উদারতার কারণেই আওয়ামী লীগ নিবন্ধিত দল হিসাবে আবার বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে। কিন্তু আপনি একটু খেয়াল করবেন, শেখ হাসিনা আসার 17 দিনের মাথায় ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করল। আওয়ামী লীগ তার শাসন আমল, বিশেষ করে শেখ হাসিনা তার শাসনামলে তার পিতার হত্যার বিচার কিন্তু তার মতো করে করে ওভারকাম করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচারটি কিন্তু আজ পর্যন্ত ট্রাইব্যুনাল, সেনাবাহিনীতে হয়েছে বিচার, কিন্তু সিভিলে কিন্তু সেই বিচারটি হয় নাই। এটি আসলে অন্যতম একটি ঐতিহাসিক একটি অব্যবস্থাপনা কিনা, এটি একটু কষ্ট কিনা, আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচারটি আসলে ট্রাইব্যুনালে ওঠা দরকার কিনা, কবে নাগাদ সেটি চালু হতে পারে বলে আপনি মনে করেন, বা বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে আপনি কি আশাবাদ রাখবেন? আমি একজন জিয়া প্রেমিক হিসেবে বলতে চাই, বিএনপি মূলত প্রতিশোধ পরায়ণ রাজনীতি করে না। যেহেতু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে সাথে সেনানিবাসে একটি বিচার হয়েছে, ওই বিচারে জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, জেনারেল মঞ্জু সহ বেশ কিছু অফিসারকে তখন বিচারের সম্মুখীন হতে হয়েছিল এবং বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। এই কারণে আমার নেত্রী, বাংলার কোটি কোটি মানুষের নয়নমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মনে করেছেন যে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা যেভাবে প্রতিশোধ পরায়ণ হয়েছে, যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, নির্দোষ নিরহ নিরপরাধ মানুষকে তারা ফাঁসি দিয়েছে। কিন্তু খালেদা জিয়া যেহেতু উদার একজন মা হিসেবে সে চায়নি যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের নামে আর কোনো মায়ের বুক খালি হোক। এখানেই কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির তফাৎ। আপনি আপনার আলোচনায় মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে বলেছেন, মুসলিম জননেতার 2 জন আধ্যাত্মিক সন্তান ছিলেন,
বা রাজনৈতিক সন্তান ছিলেন, একজন জনাব শেখ মুজিবুর রহমান, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমানকে মজলুম জননেতা কিন্তু তৈরি করেছেন, তার নিজের দলে পদ দিয়েছেন, একজন প্রতিষ্ঠাকালীন পদ দিয়েছেন এবং তাকে বিভিন্ন রকম আদর্শের চর্চা করতে বলেছেন। কিন্তু গুরু মারা শিষ্য হিসেবে তিনি জনাব আব্দুল হামিদ খান ভাসানীকে তার দল থেকেই তিনি তাকে বহিষ্কার করার ব্যবস্থা করেন। এমনকি প্রতিষ্ঠাতার যিনি সাধারণ সম্পাদক তাকে পাগলা গারদে পাঠানোর মতো পরিবেশ কিন্তু হয়েছিল এই নেতার আমলে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মজলুম তার আদর্শটাকে এমনভাবে ধারণ করলেন, এই ছেঁড়া পাঞ্জাবি ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিজেকে ধারণ করলেন, যার কারণে ভাঙা সুটকেসের নেতা, ছেঁড়া গেঞ্জির নেতা হিসাবে গুরু ভার্সেস শিষ্যর যে আচরণ, যা ইতিহাস, অর্থাৎ কপর্দক শূন্য গুরু এবং শিষ্য যে ইতিহাসটি তৈরি করেছেন, এটি কত বড় একটি রাজনৈতিক নিদর্শন পরিচয় বলে আপনি মনে করেন? আসলে আওয়ামী লীগ সবসময় প্রতিশোধ পরায়ণ একটি দল। শেখ মুজিবুর রহমানের যারা গুরু ছিলেন, যারা শেখ মুজিবুর রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন, শেখ মুজিব সাহেব তাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে দল থেকে বিতাড়িত করেছে। শেখ মুজিবুর রহমানের প্রথম গুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব, যার বডিগার্ড ছিলেন তিনি। তার সাথে দ্বিমত পোষণ করে দল ভেঙে ফেললেন। তখন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। ঠিক তেমনি মাওলানা ভাসানী সাহেবকেও তিনি দল থেকে কিক দিয়েছেন। এবং আপনি একটু খেয়াল করবেন, যারাই দেশপ্রেমিক এবং ভারত বিরোধিতা অভ্যস্ত, তারা কেউ আওয়ামী লীগে টিকতে পারে না। ছাত্রলীগের আমিও একাধিক নেতার নাম বলতে পারবো, নূর আলম জিকো, সুলতান সালাউদ্দিন সাহেব, আসমা আব্দুর রব সাহেব, শাহজাহান সিরাজ সাহেব, ওনারা কেউ আওয়ামী লীগ করে মরতে পারেনি। কারণ আওয়ামী লীগ এমন একটি দল, এই দলটা মূলত শুধুমাত্র শেখ মুজিবুরের বন্ধনা যারা করবে তারাই টিকে থাকবে, এর বাইরে যারা যাবে তারা এই দল থেকে আর করতে পারবে না। আর জিয়াউর রহমান হচ্ছে এরকম একটি দল, এরকম একটি মানুষ, এরকম একটি প্রতিষ্ঠান, তিনি সবসময় বলতেন যে আমি স্তবকতা পছন্দ করি না, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি ভুল করি আমার সমালোচনা করবেন। আর শেখ মুজিব সাহেব সমালোচনাকে কখনো সহ্য করতে পারতেন না। যারাই ভিন্নমত পোষণ করতেন তাদেরকে তিনি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক সাহেব টাঙ্গাইলের, আর শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন ওই কমিটির 1 নম্বর যুগ্ম সম্পাদক। শেখ মুজিব সাহেব যখন বুঝতে পারলেন যে শামসুল হক সাহেব যদি টিকে থাকে তাহলে তিনি তার নেতৃত্ব কোনোদিন প্রধান নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারবে না, তার কারণে শামসুল হক সাহেবকে অপমান করে এই দল থেকে বিতাড়িত করে পাগলাগারদে ভর্তি করেছে। এবং পাগলাগারদে ভর্তি করানোর পর তিনি কোথায় আছে, কবে মারা গেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত ইতিহাসের পাতায় লিখতে পারে নাই যে শামসুল হক সাহেব কি হয়েছিল তার। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখনই আওয়ামী লীগ এদেশের মানুষের প্রতিশোধ নিয়েছে। এই প্রতিশোধ ব্যাপারটাই মানুষ পছন্দ করে না, মানুষ সবসময় উদারতায় বিশ্বাস করে। কারণ আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উদারতায় বিশ্বাস করতেন। আমরাও একজন মুসলমান হিসেবে উদারতায় বিশ্বাস করি। মক্কা বিজয়ের পরে তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। পারফেক্ট। 1981 সালের পর থেকে দুজন নেত্রী রাজপথে আসলেন। দুজন নেত্রী দুই ধরনের আচরণ, দুই ধরনের রাজনৈতিক নীতি বা রাজপথে রেখে দীর্ঘ 45 বছর রাজনীতি করেছেন। দুই নেতার বাংলাদেশ থেকে এবার দুই নেত্রীর বাংলাদেশ হিসেবে পরিচালিত হলো। আপনার বিশ্লেষণে এই দুই নেতার নেত্রীর নেতৃত্ব থেকে এদেশবাসী আসলে কি শিক্ষা গ্রহণ করলো, কাকে কিভাবে আসলে ধারণ করছে? এই দুই নেত্রীর প্রতিষ্ঠার পিছনে এদেশের মানুষ সবাই আসলে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছিল বাংলাদেশটা স্বাধীনতার পর। একটা হচ্ছে হিন্দুস্তানের বিরোধী যারা আছে, এটা একটা শিবির, আর একটা হচ্ছে হিন্দুস্তানের দালালি করে যারা, এটা একটা শিবির। যারা হিন্দুস্তানের দালালি করে তারা আওয়ামী লীগের সাথে জোট করেছে। আর যারা হিন্দুস্তানের স্বাধীনতায় বিশ্বাস করে না, হিন্দুস্তান মূলত বলতে একটু খারাপ শোনা যায়, ভারত মাত্র 17 দিন আমাদের সাথে যুদ্ধ করেছে। প্রতিদিন $2 ট্রিলিয়ন ভারত আমাদের কাছ থেকে লুট করেছে। আসলে তারা বাংলাদেশকে সাহায্য করতে আসে নাই, তারা আসছিল পাকিস্তানকে ভাগ করতে। কারণ তাদের যে আত্মাধিক নেতা, আপনি জানবেন মহাত্মা গান্ধী সাহেব একদিন বলেছিল যে মানুষের যদি দুই দিকে মাথা ব্যথা থাকে তাহলে সে মানুষ বাঁচে না।
এই মাথা ব্যথাটা বলতে সে বুঝাইছিল যে দুই দিকে পাকিস্তান থাকলে আমাদের যে রাজত্ব এটা চলবে না। আর বাংলাদেশের মানুষ কিন্তু জন্মগতভাবে ভারতের রাজত্বে বিশ্বাস করে না, কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু প্রভু থাকবে না। আমার নেত্রী, কোটি কোটি মানুষের নয়নমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় বলতেন বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু প্রভু থাকবে না। আর বিরোধী দলের যে নেত্রী দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, ওনার নামটা নিতে আমার মাঝে মাঝে কষ্ট হয়, কারণ উনি এতটাই প্রতিশোধপরায়ণ ছিল যে ভিন্ন মত অবলম্বনকারীরে হত্যা করতে তিনি কখনো দ্বিধাবোধ করতেন না। আর খালেদা জিয়া যারা ভিন্নমত পোষণ করতো তাদেরকে সবসময় শ্রদ্ধা করতেন। এ ব্যাপারে আমি একটি উদাহরণ দিতে পারি। আজ থেকে 17-18 বছর আগে আব্দুল আউয়াল মিন্টু, তিনি তখন এফবিসি এর সভাপতি ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদকও ছিলেন পাশাপাশি। তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনি তো বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন, কেন কোষাধ্যক্ষ কেন ছেড়ে দিলেন এই দল? বলল দুই নেত্রীর ভিত্তিক একটু ডিফারেন্স আছে। বললো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিটিং শুরু করতেন আল্লাহর নাম নিয়ে, প্রথমে তিনি সকল নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ দিতেন, ওপেন ফ্লোর করে দিতেন। সবার কথা শেষ হইলে তারপরে খালেদা জিয়ার কথাগুলি উপস্থাপন করতেন। আর আব্দুল আউয়াল মিন্টু সাহেব সেদিন বলছিল যে কোনো মিটিং এ আমাদেরকে কোনো কথা বলতে দিত না। শেখ হাসিনা আসতো, আচ্ছা নিজের মত প্রকাশ করতো এবং আমাদের উপর চাপিয়ে দিয়ে তিনি চলে যেতেন। আর যারা একটু স্থাপকগিরি করতো, যারা তার দালালি করতো, তাদেরকে কখনো কখনো ফ্লোর দিত। কিন্তু যারা হক কথা বলবে, দেশের কথা বলবে, দেশের মানুষের কথা বলবে, আমাদের স্বাধীনতার কথা বলবে, তাদেরকে সে একটু দেখতে পারতো না। এজন্য সে এই দলটিকে ছেড়ে বিএনপিতে যোগদান করেছে। আমরা কিন্তু 24 সালে যে আন্দোলন করেছি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, আমাদের সন্তানরা রক্ত দিয়ে জুলাই আগস্টে যেই ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদেরকে আমি ধন্যবাদ বা শুভেচ্ছা দিয়ে ছোট করব না, তাদেরকে আমি স্যালুট জানাই। কারণ তারা যদি এই দায়িত্ব পালন করতে না আসতো, তাদের অকাতরে জীবন বিলিয়ে না দিত, রক্ত না দিত, তাহলে আজও আমি এখানে বসতে পারতাম না, কোনো না কোনো কারাগারে হয়তো জেলখানা থাকতাম, না হলে পালিয়ে থাকতে হতো। আমি বিগত 14 বছর পালায় থাকা অবস্থায় আমার সন্তান স্ত্রী অনেক কষ্ট করেছে। আমাকে ডিবি পুলিশ নিয়ে আমার 4টি মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছে এবং আমাকে ধরে নিয়ে বাসার থেকে অস্ত্র দিয়ে দিছে। সেই দিনটি আমার খুব কষ্টের ছিল। আমি পুলিশকে বলেছিলাম, আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের অন্যরকম একটি জায়গা কিনা সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তানকে অ্যাসল্ট করা হচ্ছে 111-এর সময়, আবার আরেক সন্তানকে বিদেশে রাখা, আবার তাকে বলা হচ্ছে আপনি বিদেশে চলে যান। সন্তানের চাইতে দেশ বড়, সন্তানের চাইতে নেতাকর্মী বড়। এই যে পরাকাষ্ঠা ম্যাডাম খালেদা জিয়া রাখলেন, তিনি চাইলেই কিন্তু সেভ এক্সিট নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। সেই জায়গায় ম্যাডাম খালেদা জিয়া ত্যাগটি করেছেন। সেই ত্যাগটিকে সামনে রাখলে বা জনাব তারেক রহমান তার উপরে যে প্রেশার বা তার উপরে যে নির্যাতনগুলি হয়েছে সেগুলো যদি সামনে রাখে, তাহলে আপনার কষ্ট আসলে কষ্ট মনে হয় কিনা, নাকি প্রেরণার আসলে উদ্বেগকারী হিসাবে থাকে কিনা? আসলে সমগ্র পৃথিবীতে যদি কোনো মা কষ্ট পেয়ে থাকে সবচেয়ে বেশি, আমি মনে করি আমার নেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছে। কারণ তাকে তার ছেলেকে একদিকে নির্যাতন করছে আর তাকে একদিকে বলছে আপনি কি দেশ বেছে নেবেন না সন্তান বেছে নেবেন। তখন কিন্তু খালেদা জিয়া বলেছিল আমি দেশ বেছে নেব। তাহলে বোঝা যায় যে খালেদা জিয়ার ভিতর কতটা গভীরতা ছিল দেশপ্রেমের। তার সন্তান বেছে নেয় নাই, আর খালেদা জিয়া চাইলে আপোষ করতে পারত। এই কারণে রাজপথ থেকে তিনি 4টি উপাধিতে ভূষিত হয়েছেন: দেশনেত্রী, আপোষনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। এই ধরনের নেতৃত্বে যারা কাজ করেছেন রাজনীতিবিদ হিসাবে বিশ্বে কিন্তু অনেক নোবেল জয় রয়েছেন। এ পর্যন্ত নারীর নোবেল জয় প্রায় 54 জন নোবেল জয় রয়েছেন। অং সান সু চি কিন্তু একই ক্যাটাগরিতে, তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আরো 30 বছর আগে। ম্যাডাম খালেদা জিয়া বিশ্ব স্বীকৃত, ইতিহাস স্বীকৃত যে নেতৃত্ব দিলেন, যে শান্তি রাখলেন, যে বিনয় রাখেন, প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসার পরিবর্তে যে বিনয় এবং সহমর্মিতা রাখেন, এইগুলি বিচার করে, নেতৃত্বের এই কারিশমাগুলি বিচার করে নোবেল কমিটি আসলে এখানে কোনো কিছু ভাবছে কিনা, ভাবা উচিত কিনা, আমাদের জন্য কোনো সুসংবাদ আসতে পারে কিনা?
আসলে নোবেল কমিটি কি ভাবলো না এটা বিশ্বের মানুষ ততটা দেখে না, কিন্তু পৃথিবীর মানুষ জানে খালেদা জিয়া পৃথিবীতে বিরল একজন মানুষ এবং খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। অনেক সময় অনেক না বিকল্প খালেদা জিয়া। খালেদা জিয়ার উদারতার কারণেই কিন্তু বিএনপি টিকে আছে এবং খালেদা জিয়া যদি প্রতিশোধ পরায়ণ হতো তাহলে দেখবেন 2001 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার ইচ্ছা করলে সাজা দিতে পারতো, ইচ্ছা করলে জেলে দিতে পারতো। এরপরে আপনারা একটু খেয়াল করবেন 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল, খালেদা জিয়া কমিটমেন্ট করেছিল যে আমার এই নির্বাচনটা হচ্ছে নিয়ম রক্ষার নির্বাচন এবং সংবিধানকে ঠিক রাখার নির্বাচন এবং কেয়ারটেকার বিল পাশ করে আমি ছেড়ে দেব ক্ষমতা। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আমার নেত্রী কিন্তু সেদিন কথা রেখেছিলেন। মাত্র 17 দিনের দিন সংসদ ভেঙে দিয়ে তিনি একটি পূর্ণ নির্বাচন ব্যবস্থা করেছিলেন। সেই নির্বাচন বিএনপি পরাজিত হয়েছে এবং ফেসিবাদ বিজয় হয়েছে। তা খালেদা জিয়া নোবেল পেল কি পেল না, বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন মানুষের হৃদয়ে খালেদা জিয়া যদি নোবেল নাও পায়, আমাদের হৃদয়ের নোবেল কিন্তু খালেদা জিয়া পেয়েছে। রাজপথ থেকে দুই নেত্রী দুই ধরনের আচরণ কিনা, একজন নেত্রী সকালে যা বলবেন বিকালে তা চেঞ্জ করবেন, তাতে কোনো সমস্যা নেই। রাজনীতিবিদের চরিত্রে আসলে কোনো সমস্যা হয় না, মেনফিকও হবে না, কোনো সমস্যা হবে না। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু বলিনি, চালিয়ে নেওয়া যায়। আরও জন নেতার নেতৃত্ব হচ্ছে যদি কথা দিতে হবে রাখতে হবে, কোনো অবস্থাতে কথা চেঞ্জ করা যাবে না, জীবন বাজি রেখে হলেও কথা দিলে কথা রাখতে হবে, কাউকে থেকে কখনোই কথার প্রতি অমর্যাদা করা যাবে না। সেক্ষেত্রে 2014 সালে ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে প্রহসন করে সাইডে রেখে, বিএনপিকে সাইডে রেখে ওয়াকওভার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে যে কথাটি বললো যে নিয়ম রক্ষা নির্বাচন, অল্প দিনের মধ্যে নির্বাচন দিব, এটি যখন রাখলো না, তখন 2015 সালে 5 জানুয়ারিতে গণতন্ত্র হত্যা দিবস নামে বিএনপি কর্মসূচি শুরু করে। সেই কর্মসূচিটি 90 দিন চলার পরে আস্তে আস্তে শীতল হয়ে যায় এবং অটো হাইড হয়ে যায় এক দফা। সেই এক দফা জুলাইতে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ালো, সেই এক দফা 10 বছর পরে যেভাবে আবার একেবারে পরিপুষ্টভাবে ফ্যাসিস্টের ঘাড়ে চেপে তাকে এদেশ থেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করলো, এই এক দফার ক্যারিসম্যাটিক নেতৃত্ব জনাব তারেক রহমানের কৌশলী মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানিংটাকে আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আসলে সবাই কিভাবে দেখছে? আসলে বৈষম্য বিরোধী আন্দোলনটা একদিনের ফসল না, দীর্ঘ 18 বছর শেখ হাসিনা যে ফেসিবাদ কায়েম করেছিল, সেটা হচ্ছে আপনার 2014 সালের যে ইলেকশন করেছে, এই ধরনের ইলেকশন আপনি খেয়াল করবেন আফ্রিকার জঙ্গলে গেলেও পাওয়া যাবে না। 154টি আসনে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। বাকি আসনগুলি শেখ হাসিনা যাকে চাইছে সে এমপি হয়েছে, শেখ হাসিনা যাকে চায়নি সে এমপি হতে পারেনি। তার মানে কি, ওটা কোনো ইলেকশন ছিল না, ওটা ছিল একটা প্রহসনের নাটক। ওই নাটকের মাধ্যমে শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাংলাদেশে ফেসিবাদ মোটামুটি কায়েম করেছে। তারপর আপনি খেয়াল করবেন 2018 নির্বাচনও একই কাজে করেছে। নির্বাচন তো নামে হয়েছে, কোন দল অংশগ্রহণ করতে পারে না ঠিক মতো, আমরা মাঠে থাকতে পারি নাই। আমাদের ক্যান্ডিডেট 75 জনকে যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের গুন্ডারা তাদেরকে কোপায়া আহত করছে, কেউ কেউ নিহত হয়েছে এবং দিনের ভোট রাতেই বাক্স কমপ্লিট করে নির্বাচিত হয়েছে। এবং শেখ হাসিনা দম্ভ করেই বলতো যে আমরা বিজয় হয়েছি, ভোট নালে কিছু কম দিয়েছে। এরকম নির্লজ্জ নেত্রী, নির্লজ্জ কোনো মাথারই পৃথিবীতে নেতৃত্বে আছে এটা আমার জানা নাই। ওনার কোনো মায়া মমতা ছিল না বিরোধী শিবিরকে দমন করার জন্য। উনি আমাদের অনেক লোককে হত্যা করেছে, আমাদের প্রায় 40,000 লোককে হত্যা করেছে। আপনি একটু খেয়াল করবেন, এই যে আমি দামি আর মামি নির্বাচন করলো, এই নির্বাচনের আগে 2014 থেকে 2018, 2018 থেকে 24 তিনটা ইলেকশনে আমাদের 49 লক্ষ মামলা দিয়েছে, প্রায় 1.5 কোটি মানুষকে দৌড়ের উপরে রেখেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না। তারপরে মানুষ ভোট দিতে যায় নাই, যেটা অনেক সময় আমরা মঞ্চে বলি শেখ হাসিনার নির্বাচন মানে হচ্ছে কুত্তা মার্কা নির্বাচন, শেখ হাসিনার নির্বাচন মানে হচ্ছে আমি দামি মামি নির্বাচন। শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। এই কারণে এই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো, এই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভ থেকে শেখ হাসিনার অন্যায়, অবিচার, হত্যা, গুম, খুনের জবাব হচ্ছে
36শে আগস্ট। এবং এই আগস্টে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে আমাদের সন্তান। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, কিন্তু আমরা ফেসিবাদ মুক্ত হতে পারিনি। ঠিক তখনই আবাবিল পাখির মতো মহান আল্লাহ তাআলা এই শিশুদের অন্তরে এই দেশের যে মায়া করে দিল, এই মায়ার কারণেই কিন্তু তারা অকাতরে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এবং শেখ মুজিব কিন্তু সবসময় বলতো যেটা আমার দেশ, এটা আমার দেশ, আর শেখ হাসিনা বলতো এটা আমার বাবার দেশ, আমার বাবার দেশ। আপনি দেখেন এখন আজকে সে এদেশে কুকুর, বিড়াল, ইন্দুর, মানুষ সবাই থাকে, অথচ তার বাবার দেশ বলতো, বাবার দেশের কথায় কথায় বলতো আমার দেশ। তাহলে আমার দেশ যদি হয় তাহলে তুমি দেশ ছেড়ে পালালে কেন? তুমি দেশে থাকতা। শুধু পালাই নেই, যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বিপদে ফেলে সে নিজের জীবন ভালোভাবে এখানেও পরিবারের বাইরে সে যেতে পারেনি, এখানেও সে পরিবারের বাইরে যেতে পারেনি। পরিবারকে আগে সেফ এক্সিটের ব্যবস্থা করেছে, কিন্তু 5 মিনিট আগেও কোনো নেতা কর্মীর জন্য কোনো বার্তা দিয়ে যায়নি আমি কিন্তু ভাগতেছি, তোরা আত্মগোপনে যা, তোরা বাস বেঁচে থাক। আসলে ব্যাপারটা এখান থেকে দেখলে হবে না। শেখ মুজিবুরও কিন্তু 25শে মার্চ কালো রাতে এদেশের মানুষকে কোনো বার্তা দিয়ে যেতে পারেন। তিনি নিজে বাসায় বসে থেকে গ্রেপ্তার হয়েছে। তাহলে তারই সন্তান শেখ হাসিনা, তার সন্তান শেখ হাসিনা তার চেয়ে বড় ফ্যাসিস্ট। তিনি ভোটে বিশ্বাস করতেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন না, এবং এদেশের মানুষের কোনো কথা বলার অধিকার দিতেও বিশ্বাস করতেন না। দীর্ঘ 15 বছর যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সময় বিচারে 6 ঘন্টা ডিফারেন্স অর্থাৎ বিরিদ্র রজনী যাপন করে আপনাদেরকে যেভাবে উজ্জীবিত করেছেন, আমরা যেটা দেখতে পেয়েছি যে কোনো এক ইউনিয়নের কোনো এক ওয়ার্ডের একজন কর্মীকে পাওয়া গেছে যে রাজপথে সোচ্চার হচ্ছে, তাকেই জনাব তারেক রহমান খোঁজ তার সাথে কথা বলেছেন এবং তাকে রাজপথে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছেন। এই সুপ্রস্তুতি দীর্ঘ, এমনকি তিনি সবার কথা শোনেন। পৃথিবীতে একটা কথা আছে যে ভালো শ্রোতা ভালো বক্তা, ভালো শুনে তিনি যেভাবে ভালো বক্তা হিসেবে উদার একটা রাজনীতিবিদ তৈরি করেছেন, তার জন্য দেশ আসলে কেমন উন্মুক্ত, তার জন্য দেশ আসলে কেমন প্রস্তুত, সব মামলা তো আস্তে আস্তে ফ্রিজ হয়ে গেছে। তারেক রহমানের জন্য কেমন বাংলাদেশ আপনারা অপেক্ষা করুন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নমণি এবং বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যে জুলাই আগস্টের আন্দোলনে অনেকে স্বীকার করতে চায় না, কিন্তু আমার নেতা আমাদের প্রত্যেকের সাথে পুরো জুলাই এবং আগস্ট পর্যন্ত যোগাযোগ করেছে, প্যাট্রোনাইজ করেছে আমরা যাতে মাঠে থাকি। এবং আমরা তারেক রহমানের নেতৃত্বে মাঠে ছিলাম। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে সবচেয়ে শক্তিশালী। এ কারণেই আমাদের বিজয় এসেছে। এই বিজয়টা আসলে কেউ একার কৃতিত্ব নয়, এই বিজয় হচ্ছে সমগ্র বাংলাদেশের মানুষের, এই বিজয় ছাত্র জনতার, এই বিজয় আমার বৃদ্ধ বনিতার। আমি কখনোই জুলাই এবং আগস্টের যে বিজয়, এটার কৃতিত্ব কাউকে একা দিতে চাই না। আমি প্রধান 1 নম্বরে রাখতে চাই ছাত্রদের, দ্বিতীয়তে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে এটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে জীবন বাজি রেখে। তখন কিন্তু মাঠে থাকা খুব কষ্ট ছিল, কারণ ফেসিবাদের দল গ্রেপ্তার করে নিয়ে গুলি করে দিত, গুম করে দিত, আয়না করে নিয়ে আমাদেরকে নিষ্ঠুর নির্মম ভাবে অত্যাচার করত, ইলেকট্রিক শক দিত। তারপরেও আমরা আমাদের জীবন বাজি রেখে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একেবারে 36শে জুলাই পর্যন্ত মাঠে থেকে ফেসিবাদ হিন্দুস্তানের দালাল শেখ হাসিনাকে বিতাড়িত করার আগ পর্যন্ত মাঠে ছিলাম। এই আন্দোলনের অন্যতম রূপ কারিগর বা রূপ পরিগ্রহ যেখানে হয়েছে যাত্রাবাড়ি, শনিরাকড়া, যেটি কদমতলির একাংশ বা বৃহত্তর ড্যামমারার অংশ। এই আন্দোলনে আপনার এখানকারই একজন নেতা, এখানকারই কর্মী, এখানেই আপনাদের বাড়িঘর, এখানেই আপনাদের পাড়া প্রতিবেশী, সব মিলিয়ে এই যে প্রায় 30 দিনের আন্দোলনটি হলো, আপনি আপনার জায়গা থেকে এখানে জীবন এবং মৃত্যুর যে হোলিকালাটা হয়েছে তা আসলে কতটা বিভৎস আপনার হৃদয়ে? আমি গর্বিত যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতায় কদমতলী থানার মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, এবং শ্যামপুর এবং কদমতলী, শনিয়াকড়া, যাত্রাবাড়ি, এই 4 থানার মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, খাবার দিয়ে, পানি দিয়ে, তার মানে বুঝাই গেছে প্রত্যেকটা মানুষ চাইছে, প্রত্যেকটা মানুষ
অন্তর থেকে চেয়েছে যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই আমরা, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই আমরা। কারণ আমরা মুখে বলতেছি স্বাধীনতা, অথচ আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। র্যাব পুলিশের আচরণ এতটা নিষ্ঠুর ছিল যে পৃথিবীর কোন যুদ্ধ বিধ্বস্ত দেশেও আর্মিরাও এত নিষ্ঠুর ছিল না। পুলিশ যতটা নিষ্ঠুর নির্মম ভাবে আমাদের নেতাকে, আমাদের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করত, আয়নাঘরে নিয়ে, ডিবি অফিসে নিয়ে, থানায় নিয়ে, তারপরও আমরা কিন্তু আন্দোলন থেকে পিছু পা হয়নি। এই জন্য আমি আরো গর্ববোধ করি যে সেই আন্দোলনের সূতিকা ঘর হচ্ছে সোনিয়াকড়া, যাত্রাবাড়ি, কদমতলী, শ্যামপুর। এই 4 জায়গার মানুষ নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছে বলেই আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। ঢাকা 4 এই সংসদীয় আসনের নন্দিত মুখ হিসাবে আপনারা কাকে দেখছেন? শ্যামপুর এবং কদমতলী এবং কিছু একাংশ নিয়ে, কয়েকটি ওয়ার্ড নিয়ে এই সংসদীয় আসনটি দীর্ঘ সময় আসলে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের শরিকের ব্যক্তিরা এখানে দায়িত্ব পালন করেছে। তো সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠে কারা কাজ করছেন, আপনি আপনার জায়গা থেকে আসলে কাদেরকে এগিয়ে রাখছেন? আমাদের এখানে মূলত বিএনপি যেহেতু একটি বড় দল, এই বড় দলের একাধিক ক্যান্ডিডেট থাকাটা স্বাভাবিক। তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমান সাহেব যাকেই নমিনেশন দিবে আমরা তার জন্যই কাজ করব। আমাদের এখানে 2 জন ক্যান্ডিডেট আছে। একজন হচ্ছে দুজনই তরুণ এবং তারুণ্যের প্রতীক। একজন ঢাকা মহানগর বিএনপির 2য় যুগ্ম আহ্বায়ক, আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব আনম সাইফুল ইসলাম। আরেকজন হচ্ছে আমাদের ভাতিজা। আমরা মূলত সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করে রাজনীতিতে জীবনের একটা অংশ পার করেছি। আমাদের প্রাণ ভাতিজা, তিনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের দায়িত্ব পালন করছে, তরুণ নেতা তানভীর আহমেদ রবিন। এই 2 জন নেতৃত্বই মূলত ঢাকা 4-এ পদাচারণা করছে, আলোচিত মুখ। এর মাঝখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে বিজয় হবেন আমি বিশ্বাস করি। সাংগঠনিক জন্যই আমরা কাজ করব। সাংগঠনিক নেতৃত্বে আপনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করে এসেছেন। কদমতলী থানা কমিটি গঠনের ব্যাপারে নানা রকম আলোচনা চলছে। সেক্ষেত্রে আপনার দীর্ঘ ত্যাগগুলি জমা করে, আপনার নেতৃত্ব জমা করে, আপনার দলের প্রতি ডেডিকেশন কন্ট্রিবিউশন জমা করে দলের কাছে কদমতলী থানা বিএনপির সদস্য সচিবের হওয়ার ব্যাপারে কি প্রত্যাশা বা আশাবাদ, বা আপনি কি ভাবছেন? দল যদি নিরপেক্ষভাবে বিচার করে তাহলে আমার সদস্য সচিবের ব্যাপারে আমার কোনো সংশয় নেই। আর যদি দল গ্রুপিং দৃষ্টিতে দেখে সেখানে ভিন্নতা থাকতে পারে, কারণ আমি মনে করি না আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে এখানে। কারণ দীর্ঘদিন আমি এই দল করেছি, আমার ত্যাগ তিতিক্ষা আছে। আমি দীর্ঘদিন 5 বছর 3 মাস জেল খেটেছি এই ফেসিবাদের আমলে, এবং আমাকে বাসা থেকে ধরে নিয়ে আমার অস্ত্র দিয়ে দিয়েছে। আমাকে পুলিশের নির্যাতনে আমার মেরুদণ্ডের 4টি হাড় ভেঙে ফেলেছে, এবং আমি 2 বছর স্ট্রেচারে ভর করে মিছিল মিটিং করেছি। এটা যারা এখানে রাজনীতি করে এই অঞ্চলে তারা দেখেছে মাঠে যে আমি স্ট্রেচারে করেই তারপরও প্রতিদিন মিছিল মিটিং অংশগ্রহণ করেছি। এই কারণে আমি মূলত কাউরে প্রতিদ্বন্দ্বী মনে করি না। এখন বিএনপির হাইকমান্ড, আমাদের প্রাণপ্রিয় নেতা রফিকুল আলম মজনু সাহেব যে বিবেচনা করবে, যাকে প্রেসিডেন্ট সেক্রেটারি দিবে, যাকে জয়েন্ট কনভেনার দিবে, যে দায়িত্ব দিবে, আমরা মূলত দলের বাইরে না, দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। দল যাকে নেতৃত্ব দিবে তার নেতৃত্বে আমরা কাজ করব। দল যদি আমাকে নেতৃত্ব দেয় তাহলে আমি যেভাবে পারি এই দলকে সুসংগঠিত করার চেষ্টা করব। এখনো বিএনপি এই অঞ্চলে সবচেয়ে সুসংগঠিত একটি দল। ইনশাআল্লাহ আমাদের সাথে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি তারা জামানত পাবে না। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনাদের এই কদমতলী বা ঢাকা 4 নির্বাচন এলাকা যারা আপনার সাথে মাঠে ময়দানে ছিলেন, সুখে দুঃখে, আগামী দিনে যারা ধানের শীষের ভোটার, দীর্ঘ বছর যারা ভোট দিতে পারেনি, সেই তরুণ ভোটার যে 18 বছর ভোট দিতে পারেনি বা উৎসবকর ভোট কি জানে না, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। সবার উদ্দেশ্যে আমার একটু বলবো, আমি দীর্ঘ 18 বছর এদেশের মানুষের অন্তরে অনেক জ্বালা আছে, তারা ভোট দিতে পারছে না, এবং তরুণ প্রজন্ম যারা এই 18 বছর যাবৎ ভোট দিতে পারছে না, যারা আগে মাত্র 10-12 বছর ছিল তারা তো 2টা ভোট দিতে পারেনি, 2টা ইলেকশন
হয়েছে, দুটো ইলেকশনে শেখ হাসিনা ভোট কারচুপির মাধ্যমে এবং এদেশের মানুষের ভোটাধিকার আমি তুমি ডামি মামি করে গেছে। করে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কথা হচ্ছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এবং আমি বিশ্বাস করি কোন ষড়যন্ত্রে বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জি। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালিত বাংলাদেশ। এবং আমরা যতদিন বেঁচে আছি, পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে, ততদিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এদেশে অটুট থাকবে ইনশাআল্লাহ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দীর্ঘ বছর যাবৎ তিনি ধারণ করেছেন। কারাগারে 5টি বছর যদি বিএনপির আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন, তাহলে তাকে কঠিনতম প্রশ্নগুলো তিনি সেটা ডেলিভারি দিতে পারেন। নেতৃত্ব ত্যাগ গুণ বিচার করেই আসলে নেতৃত্বগুলো দেওয়া উচিত। বিএনপির উচিত 5 তারিখের আগের নেতৃত্ব যারা ছিল তাদের ঠিকুজি তাদেরকে কোষ্ঠী পাথরে বিচার করে তাদেরকে সাংগঠনিক দায়িত্বে রাখা। দেখা যায় যে দল যখন সুদিনে থাকে তখন ত্যাগী নেতারা আসলে সাইড কেটে চলে যায়। তাই ত্যাগী নেতার ত্যাগকে বিএনপি যতদিন মূল্যায়ন করতে পারবে ততদিন দলের নেতৃত্বের প্রতি বা দলের রাজনীতি করার প্রতি প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকবে। এই আদর্শ বিচার করে আগামী সংসদ নির্বাচনে ত্যাগের মহিমায় বিচার করে ঢাকা 4-এর নন্দিত মুখ হিসাবে আজকের আলোচক যে দুইজনের নাম বলেছেন তাদের মধ্যে থেকে একজনকে অবশ্যই মনোনয়ন দিবেন। এবং কদমতলী থানা বিএনপির 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি তৈরি হচ্ছে, সেখানে সদস্য সচিব হিসেবে জনাব তরুক ইসলাম পলাশের নামটি রয়েছে। সেটির প্রতি গুরুত্ব আরোপ করে অবশ্যই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিচার বিশ্লেষণ করে তাকে নেতৃত্বে আনবেন বলে তৃণমূল এবং যারা ত্যাগী নেতা করবে তারা মনে করছে। দর্শক, পরিবর্তনের সময় নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।